and a variance of 36 centimeter. Suppose dimension is normally distributed with a mean of 5 centimeter and a variance of 36 centimeter. Calculate the probability that a particular product will fall in the specification limit of 15 centimeter to 35 centimeter. বলা হচ্ছে যে ডাইমেনশন, আমরা যে প্রোডাক্টের ডাইমেনশন গুলো মেজার করব, এই ডাইমেনশনটা নর্মালি ডিস্ট্রিবিউটেড উইথ আ মিন অফ 5 সেন্টিমিটার এবং ভ্যারিয়েন্স 36 সেন্টিমিটার. So calculate the probability that a particular product will fall in the specification limit of 15 centimeter to 35 centimeter. অর্থাৎ আমার স্পেসিফিকেশন লিমিটটা দেওয়া আছে. স্পেসিফিকেশন লিমিটের লোয়ার লিমিট কত? লোয়ার লিমিট হচ্ছে 15 সেন্টিমিটার এন্ড আপার লিমিট হচ্ছে 35 সেন্টিমিটার. সো আমার এই লোয়ার লিমিট এবং আপার লিমিটের মধ্যে প্রোডাক্ট গুলো, অর্থাৎ একটা পার্টিকুলার প্রোডাক্ট এই লোয়ার লিমিট থেকে আপার লিমিটের মধ্যে তার ডাইমেনশনটা পড়ার প্রবাবিলিটি জানতে চাওয়া হয়েছে. অর্থাৎ এটা যদি হয় আমার x ইকুয়ালস টু 15 সেন্টিমিটার, সো এটা হচ্ছে আমার নরমাল ডিস্ট্রিবিউশনের মিন, মিউ ইকুয়ালস টু কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার, এবং এটা হচ্ছে আমার আপার লিমিট x ইকুয়ালস টু 35 সেন্টিমিটার, এন্ড ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার দেওয়া আছে 36 সেন্টিমিটার. তো সলিউশনটা কিভাবে করব? আমার জানতে চাওয়া হয়েছে প্রবাবিলিটি অফ 15 লেস দেন x লেস দেন 35, এটা জানতে চাওয়া হয়েছে. অর্থাৎ আমার প্রোডাক্টটা 15 সেন্টিমিটার থেকে 35 সেন্টিমিটারের ডাইমেনশনের মধ্যে পড়ার সম্ভাব্যতা কত. সো এখানে x আছে, সো আমার যেহেতু ডিস্ট্রিবিউশনটা নরমালি ডিস্ট্রিবিউটেড, সো আমার র্যান্ডম ভেরিয়েবল x থেকে আমাকে কোথায় ট্রান্সফর্ম হতে হবে? স্ট্যান্ডার্ড নরমাল z এ. সো স্ট্যান্ডার্ড নরমাল z এ কিভাবে আমি ট্রান্সফর্ম হতে পারি? ফার্স্ট আমি ট্রান্সফর্ম করব 15 এর জন্য. when x equals to 15, z equals to কি? x minus mu divided by sigma. সো সিগমা স্কয়ার যদি 36 সেন্টিমিটার হয়, তাহলে সিগমা ইকুয়ালস টু কত? √36, which is 6 সেন্টিমিটার. তাহলে x 15 মাইনাস মিউ হচ্ছে 5 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 6. 10/6, তার মানে হচ্ছে কত? স্যার 5/3 1.67. এবার আসো x ইকুয়াল টু 35 এর জন্য ক্যালকুলেট করি. সো when x equals to 35 সেন্টিমিটার ছিল এটা, সেন্টিমিটার, z equals to x minus mu divided by sigma. So 35 minus 5
divided by 6, 30 by 6, which is 5. So probability of 15 less than x less than 35 মানে কি? Probability of 15 এর জায়গায় আমি ট্রান্সফর্ম ভেরিয়েবল z এর মান কত পেলাম? 1.67. So 1.67 less than, এখন x random variable x টা কি হয়ে যাবে? স্ট্যান্ডার্ড নরমাল z. So probability of 1.67 less than z less than 35 এর জায়গায় কত হবে? স্ট্যান্ডার্ড নরমাল 5. সো এই ভ্যালুটা আমার জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ আমার 5 এর লেফটে কতটুকু এরিয়া আছে? 5 এর লেফটে এই পুরাটা এরিয়া আছে, আর 1.67 এর লেফটে জাস্ট শুধু এইটুকু এরিয়া আছে। আমি যদি একটু ডিফারেন্ট কালার দিয়ে বোঝাতে চাই, এই এরিয়াটুকু আছে আমার 1.67 এর লেফটে, আর বাকি টোটাল যে এরিয়াটা আছে সেই এরিয়াটা আছে কিসের আন্ডারে? টোটাল যে এই যে টোটাল এরিয়া যে আছে, এই টোটাল এরিয়াটা হচ্ছে 5 এর, z ইকুয়ালস টু 5 এর আন্ডারে। সো z ইকুয়ালস টু 5 এর আন্ডারে যে এরিয়া আছে আর z ইকুয়ালস টু 1.67 এর আন্ডারে যে এরিয়া আছে, 5 এর আন্ডারে যে এরিয়া আছে সেটা থেকে যদি 1.67 এর এরিয়াটা মাইনাস করে দিই, তাহলে আমি এই মাঝখানের এরিয়াটা পেয়ে যাব। সো আমার এই মাঝখানের এরিয়াটা চাইছে। তো এখন কাজ হচ্ছে যে স্ট্যান্ডার্ড নরমাল টেবিলে যেতে হবে। স্ট্যান্ডার্ড নরমাল টেবিল, স্ট্যান্ডার্ড নরমাল টেবিলে গিয়ে দেখতে হবে যে z ইকুয়ালস টু 1.67 এর জন্য প্রবাবিলিটিটা কত। আর কি দেখতে হবে? যে z ইকুয়ালস টু 5 এর জন্য প্রবাবিলিটিটা কত। তো z ইকুয়ালস টু 5 এর জন্য এটা হবে কি? এরিয়া টু দি লেফট অফ z ইকুয়ালস টু 5 মাইনাস এরিয়া টু দি লেফট অফ z equals to 1.67. So z equals to 5 এর আন্ডারে একটা এরিয়া পাবো, তার থেকে যদি z equals to 1.67 এর আন্ডারে যে এরিয়াটা পাবো সেটা যদি মাইনাস করে দেই, তাহলে আমার অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমার যদি কোনো পার্টিকুলার রেঞ্জের মধ্যে প্রবাবিলিটিটা চায়, তাহলে আমি ফার্স্টে কি করব? র্যান্ডম ভেরিয়েবল x থেকে z এ কনভার্ট করব। কনভার্ট করার পরে z এর যে বড় ভ্যালুটা আছে সেই বড় ভ্যালুর আন্ডারে z এর লেফটে যে এরিয়াটা আছে তার থেকে ছোট ভ্যালুটা মাইনাস করে দিলেই ওই পার্টিকুলার রেঞ্জের জন্য প্রবাবিলিটিটা বের হয়ে যাবে। ঠিক আছে? এরকম যদি কোনো পার্টিকুলার রেঞ্জের মধ্যে নরমাল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটিটা চায়, তাহলে আপার ভ্যালুর প্রবাবিলিটিটা থেকে লোয়ার ভ্যালুর প্রবাবিলিটিটা মাইনাস করে দিলেই আমার অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে? সো স্ট্যান্ডার্ড নরমাল টেবিল তোমাদের ক্লাসরুমে আপলোড করে দেওয়া আছে, ওইখান থেকে তোমরা ভ্যালুগুলো বের করে নেবে। আচ্ছা, আরেকটা ম্যাথ দেখো। সাপোজ the following data set is given for measuring the diameters of the population of shafts.
সো শ্যাফটের ডায়ামিটার মেজার করে একটা পার্টিকুলার শ্যাফটের একটা পপুলেশন আছে, ওই পপুলেশন থেকে কিছু শ্যাফটের ডায়ামিটার আমি মেজার করলাম। শ্যাফট কি আগেও বলেছি যে শ্যাফটটা দেখতে কিছুটা এরকম হয়, তো তোমরা এসএম এ পড়ে আসছো। তো আমার শ্যাফটটা দেখতে কিছুটা এরকম শেপের হয়। তার ডায়ামিটার কোনটা? এটা হচ্ছে তার ডায়ামিটার। সো এই শ্যাফটের এই ডায়ামিটারটা আমি মেজার করে সাপোজ কিছু ভ্যালু পেলাম। ফার্স্টে একটা শ্যাফট, মনে করো তুমি 10টা পপুলেশন অফ 10 শ্যাফট, মনে করো 10টা শ্যাফটের ডায়ামিটার মেজার করলে ফার্স্টেরটা ডায়ামিটার পেলে 2 ইঞ্চ, তারপর একটা ডায়ামিটার পেলে 3 ইঞ্চ, তারপর একটা ডায়ামিটার পেলে 1.5 ইঞ্চ, তারপরটা পেলে মনে করো 2.5 ইঞ্চ, তারপরটা পেলে মনে করো 3.5 ইঞ্চ, দেন 4.5 ইঞ্চ, 4 ইঞ্চ, 1.5 ইঞ্চ, 1.75 ইঞ্চ, 2.2 ইঞ্চ। 10টা ভ্যালু হয়েছে না? 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা ভ্যালু 10টা শ্যাফটের একটা পপুলেশন আছে, সেই 10টা শ্যাফটের পপুলেশন থেকে তুমি ডায়ামিটারটা মেজার করে এরকম কিছু ডেটা পেলে। তো এখান থেকে তোমাকে বললো যে প্লট দি বক্স অ্যান্ড হুইস্কার প্লট ফর দিস ডেটা। এই ডেটা থেকে বক্স এন্ড হুইস্কার প্লট ড্র করতে বলা হলো। তো কিভাবে ড্র করব? তো বক্স এন্ড হুইস্কার প্লট ড্র করার জন্য আমার কি কি লাগবে? Q1 লাগবে, ফার্স্ট কোয়ার্টাইল Q1 লাগবে, দেন মিডিয়ান Q2 লাগবে, থার্ড কোয়ার্টাইল Q3 লাগবে, দেন আমার লোয়েস্ট ভ্যালু লাগবে, এবং আমার হাইয়েস্ট ভ্যালু লাগবে। সো এখান থেকে প্রথমে কাজ হচ্ছে ডেটাটা অগোছালো ভাবে সাজানো আছে, এটাকে আমার মানের ঊর্ধ্বক্রম অনুসারে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। সবচেয়ে ছোট ভ্যালু কোনটা আছে এখানে? 1.5। সো 1.5 দুইবার আছে, 1.5 1.5, তারপরে কত? 2, তারপরে কত? ও 1.2 এর আগে হবে 1.75, 1.75 এর পরে হবে 2, তারপরে কত হবে? 2.2, তারপরে কত? 2.5, তারপরে কত? 3, তারপর কত? 3.5, তারপরে 4, 4.5। 1 2 3 4 5 6 7 8 9 10। তো 10টা ভ্যালু কি করলাম? অ্যাসেন্ডিং অর্ডারে। সো এটা হচ্ছে প্রথম কাজ, যে ডেটাগুলো দেওয়া থাকবে সেই ডেটাগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। এখন এখান থেকে আমি ফার্স্টে মিডিয়ান বের করব Q2। সো মিডিয়ান Q2 বের করার জন্য নাম্বার অফ ডেটাকে 2 দ্বারা ডিভাইড করতে হবে। নাম্বার অফ ডেটা কত? 10। সো 10 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে 5। তো আমরা জানি যে নাম্বার অফ ডেটা যদি ইভেন হয় তাহলে n/2 and n/2 প্লাস 1 এই দুইটা পদের অ্যাভারেজ হচ্ছে আমার মিডিয়ান। তো আমার 5th and 6th টার্মের অ্যাভারেজই হবে, এটাই হবে কি আমার মিডিয়ান। তো আমার 5th টার্ম কত আছে? 1 2 3 4 5 6। 5th টার্ম আছে 2.5, 6th টার্ম আছে 3। তো 2.5 প্লাস 3/2 অর্থাৎ 5.5/2। 5.5 কে 2 দ্বারা ডিভাইড করলে কত হয়?
5.5 divided by 2. So 2.75. 2.75. So our median Q2 হচ্ছে 2.75. যদি নাম্বার অফ ডেটা অড হইতো তাহলে কি হতো? নাম্বার অফ ডেটা অড হলে কিভাবে বের করে মিডিয়ান? সাপোজ এখানে আরেকটা ডেটা যদি থাকতো তাহলে কি নাম্বার অফ ডেটা 11টা হয়ে যেত, তার মানে অড হয়ে যেত। তখন মিডিয়ান কিভাবে বের করতাম? n+1/2 তম পদটাই হতো তখন কি মিডিয়ান, যদি নাম্বার অফ ডেটা অড হয়। আর ইভেন হলে কি n/2 আর n/2 প্লাস 1 তম পদের এভারেজ, যেটা আমরা এখানে বের করলাম। সো মিডিয়ান বের হয়ে গেল Q2। এখন দরকার কি ফার্স্ট কোয়ার্টাইল। ফার্স্ট কোয়ার্টাইল Q1 কত? ফার্স্ট কোয়ার্টাইল Q1 এর জন্য বের করতে হবে n/4। সো n এর মান কত? 10। 10/4 2.25। সো এটা একটা কি ফ্র্যাকশন, এটা একটা ইন্টিজার না, এটা একটা ফ্র্যাকশন। তো যেহেতু ফ্র্যাকশন আসছে, তো ফ্র্যাকশন আসলে কি বলেছিলাম আগের ক্লাসে, যে এর ইমিডিয়েট ইন্টিজারটাকে নিতে হবে। সো 2.25 এর ইমিডিয়েট ইন্টিজারটা কত? 3। তো 3 নাম্বার পদটাই হবে আমার কি ফার্স্ট কোয়ার্টাইল। তো 1 2 3, 3 নাম্বার পদ হচ্ছে 1.75। সো ফার্স্ট কোয়ার্টাইল Q1 কত? 1.75। আর যদি 4 দ্বারা বিভাজ্য হইতো তাহলে কি হতো? যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে n/4 এবং n/4 প্লাস 1 তম পদের এভারেজটাই হবে কি ফার্স্ট কোয়ার্টাইল। এটা মনে রাখতে হবে। আর 4 দ্বারা বিভাজ্য না হলে যে ফ্র্যাকশনটা আসবে তার ইমিডিয়েট পরবর্তী যে নাম্বারটা আসবে তততম পদই হবে আমার ফার্স্ট কোয়ার্টাইল Q1। এবার কি কি দরকার? থার্ড কোয়ার্টাইল। থার্ড কোয়ার্টাইল Q3। থার্ড কোয়ার্টাইল Q3 কিভাবে বের করব? থার্ড কোয়ার্টাইল Q3 এর জন্য 3n/4 বের করতে হবে। তো 3 ইন্টু n এর ভ্যালু হচ্ছে 10 divided by 4, 30 divided by 4, which is 7.5। তো 7.5 ও একটা ফ্র্যাকশন। তো যদি ফ্র্যাকশন আসে তাহলে তার ইমিডিয়েট হায়ার ভ্যালু যেটা আছে সেটা নিব। সো 7.5 এর ইমিডিয়েট হায়ার ভ্যালু কোনটা? 8। তার মানে 8 নাম্বার পদটাই হচ্ছে আমার থার্ড কোয়ার্টাইল। তাহলে 8 নাম্বার পদ কোনটা? 9 10। এই যে 8 নাম্বার পদ হচ্ছে এটা 3.5। তো আমার থার্ড কোয়ার্টাইল Q3 এর ভ্যালু হচ্ছে 3.5। আর যদি 3n/4 এটা যদি 4 দ্বারা বিভাজ্য হইতো তাহলে 3n/4 এবং 3n/4 প্লাস 1 এই দুইটা পদের এভারেজই হইতো কি তখন থার্ড কোয়ার্টাইল, যদি 4 দ্বারা বিভাজ্য হইতো। যেহেতু এখানে 4 দ্বারা বিভাজ্য হয় নাই, সেই কারণে কি ইমিডিয়েট যেই ফ্র্যাকশনটা আসছে তার ইমিডিয়েট হায়ার যে ইন্টিজারটা আছে তততম পদটাই হবে আমার থার্ড কোয়ার্টাইল Q3। সো সব কিছু পেয়ে গেলাম। এখন কি ড্র করব? বক্স এন্ড হুইস্কার প্লট ড্র করব। সো এখানে ছিল কি আমার লোয়েস্ট ভ্যালু। লোয়েস্ট ভ্যালু কত আমার? 1.5। সো লোয়েস্ট ভ্যালু ইকুয়ালস টু 1.5। দেন আমার মিডিয়ান। আচ্ছা মিডিয়ানটা কোথায় থাকবে? মিডিয়ানটা কিন্তু বক্সের মাঝখানে থাকবে না, মিডিয়ানটা থাকবে হচ্ছে আমার লোয়েস্ট ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালু এই দুইটার মাঝখানে যে ভ্যালু সেটা। তো বক্সটা আমার এরকম হইতে পারে যে বক্সটা আমার বাম দিকেও থাকতে পারে ডান দিকেও থাকতে পারে। সো বক্সের মাঝখানে যে মিডিয়ান হবে এমন কোনো কথা না, মিডিয়ানটা হবে হচ্ছে লোয়েস্ট ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালুর মাঝ বরাবর। সো এটা হচ্ছে আমার হাইয়েস্ট ভ্যালু
এই পয়েন্টে থাকবে আমার হাইয়েস্ট ভ্যালু এবং এই পয়েন্টে থাকবে লোয়েস্ট ভ্যালু। তো হাইয়েস্ট ভ্যালু কত ছিল? 4.5। সো আমার মিডিয়ানটা হবে সামওয়্যার একটা অ্যাসিউম করে হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালুর মাঝখানে কোনো একটা জায়গায় অ্যাসিউম করে আমার মিডিয়ানটা দিতে হবে। তো মিডিয়ান Q2 ইকুয়ালস টু কত পেয়েছি? মিডিয়ান Q2 কত পেয়েছিলাম? 2.75। দেন আমার বক্সের যে লেফট কর্নার সেটাকে আমরা কি বলেছিলাম? লোয়ার হিঞ্জ। লোয়ার হিঞ্জ ও লোয়ার এজ। সো লোয়ার হিঞ্জ কত? লোয়ার হিঞ্জটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল Q1। সো ফার্স্ট কোয়ার্টাইল Q1 এর ভ্যালু কত পেয়েছি? 1.75। 1.75। এন্ড আপার রাইট সাইডের বক্সের রাইট সাইডের যে এজ আছে সেটাকে বলা হচ্ছে আপার হিঞ্জ। তো আপার হিঞ্জের ভ্যালু কত পেয়েছি? Q3। আপার হিঞ্জ Q3। আপার হিঞ্জটা হচ্ছে থার্ড কোয়ার্টাইল Q3। 1 মিনিট। হ্যালো, হ্যাঁ আমি একটু ক্লাসে আছি, বলেন। এমিটটায়? আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শেষ করে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, থার্ড কোয়ার্টাইল Q3 এর ভ্যালু কত পেলাম? Q3 পেলাম 3.5। সো লোয়েস্ট ভ্যালু হচ্ছে 1.5 ইঞ্চ, ফার্স্ট কোয়ার্টাইল Q1 হচ্ছে 1.75, মিডিয়ান Q2 হচ্ছে 2.75 এন্ড থার্ড কোয়ার্টাইল Q3 হচ্ছে 3.5 এন্ড আমার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 4.5। ঠিক আছে, তো এভাবে আমরা কোনো একটা ডেটা সেট থাকলে ওই ডেটা সেট থেকে বক্স এন্ড হুইস্কার প্লট ড্র করতে পারি। সো আমার এই বক্সের মধ্যে অ্যারাউন্ড 50% ডেটা সে কভার করবে। আর এই বক্সের বাইরে যে ডেটাগুলো থাকবে এই ডেটাগুলোকে আমরা বলছি হুইস্কার্স অর আউটলায়ার্স। সো বক্সের বাইরে যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলোকে বলতেছি কি হুইস্কার্স অর আউটলায়ার্স, আর বক্সের ভিতরে অলমোস্ট 50% ডেটা থাকবে। সো এইভাবে আমরা কোনো ডেটা সেট থাকলে ওই ডেটা সেট থেকে বক্স এন্ড হুইস্কার প্লট ড্র করতে পারি। ঠিক আছে, সো তাহলে আমার ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটা কত? এখন যদি বলে যে আমার রেঞ্জটা বের করো আর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করো। সো আমরা জানি কি রেঞ্জ ইকুয়ালস টু হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। তো আমার হাইয়েস্ট ভ্যালু কত ছিল? 4.5 ইঞ্চ মাইনাস লোয়েস্ট ভ্যালু কত ছিল? 1.5 ইঞ্চ, which is 3 ইঞ্চ। তো আমার রেঞ্জটা হচ্ছে কত? 3 ইঞ্চ। আর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কত? ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ আমরা জানি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের ফর্মুলা হচ্ছে Q3 মাইনাস Q1, অর্থাৎ থার্ড কোয়ার্টাইল মাইনাস ফার্স্ট কোয়ার্টাইল। সো থার্ড কোয়ার্টাইল কত ছিল? 3.75 মাইনাস ফার্স্ট কোয়ার্টাইল কত ছিল? 1.75, which is 2। তো আমার ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে 2 ইঞ্চ এন্ড রেঞ্জ হচ্ছে 3 ইঞ্চ। তো এরকম কোন পার্টিকুলার একটা ডেটা সেট থাকলে সেই ডেটা সেট থেকে আমরা এভাবে বক্স এন্ড হুইস্কার প্লট ড্র করতে পারি। আরেকটা ইনফরমেশন হচ্ছে যে আমার যে নরমাল ডিস্ট্রিবিউশনটা আছে এই নরমাল ডিস্ট্রিবিউশনটা যদি সিমেট্রিক্যাল হয়, যদি একটা সিমেট্রিক্যাল কার্ভ হয়, তাহলে Q1 এবং Q3 এর মধ্যে
অর্থাৎ ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল রেঞ্জের মধ্যে সে 50% ডেটা কভার করবে। ঠিক আছে, যদি নর্মাল কার্ভটা সিমেট্রিক্যাল হয় তাহলে ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইলের মধ্যে সে 50% ডেটা কভার করবে। তাহলে আমার এখানে লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে আমার রেঞ্জ, এন্ড Q1 থেকে Q3 যেটা আছে সেটা হচ্ছে আমার ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, তো এটা ছিল আমার নর্মাল ডিস্ট্রিবিউশন। সো এই নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন কি ছিল? মিউ। এই মিন মিউ থেকে যদি আমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা পরিমাণ ডানে এবং সিগমা পরিমাণ বামে যাই, অর্থাৎ মিউ রাইট সাইডে যদি মিউ প্লাস সিগমা এবং লেফট সাইডে যদি মিউ মাইনাস সিগমা পরিমাণ যাই, তাহলে এখানে আমার 68.27% ডেটা সে কভার করবে। অর্থাৎ মিউ থেকে সিগমা পরিমাণ ডানে এবং সিগমা পরিমাণ বামে সে 68.27% ডেটা কভার করে। আর যদি মিউ থেকে 2 সিগমা পরিমাণ ডানে এবং 2 সিগমা পরিমাণ বামে যাই, অর্থাৎ মিউ মাইনাস 2 সিগমা এন্ড মিউ প্লাস 2 সিগমা পরিমাণ যদি রাইটে যাই, তাহলে এই যে রেঞ্জটা পাবো, এই রেঞ্জের মধ্যে সে অলমোস্ট কত পার্সেন্ট ডেটা কভার করে? 95.45% ডেটা সে কভার করে। আর যদি 3 সিগমাতে যাই, মিউ প্লাস 3 সিগমা এন্ড মিউ মাইনাস 3 সিগমা, এই যে রেঞ্জটা আছে মিউ প্লাস 3 সিগমা এবং মিউ মাইনাস 3 সিগমা, এই রেঞ্জে সে 99.73% ডেটা সে কভার করে। 99.73% ডেটা, অর্থাৎ 2 সিগমা রেঞ্জে মিন মিউ থেকে 2 সিগমা রেঞ্জে সে 68.27% ডেটা কভার করবে। 4 সিগমা রেঞ্জে 95.45% ডেটা সে কভার করবে, এন্ড 6 সিগমা রেঞ্জে 99.73% ডেটা সে কভার করবে। ঠিক আছে, এই ইনফরমেশনটা মনে রাখবা। বুঝতে পারছো? ক্লিয়ার? Yes, sir. সো রিগ্রেশন অ্যানালাইসিস দেখাইছিলাম, রিগ্রেশন অ্যানালাইসিস এর ম্যাথটা করবা। আরেকটা লাস্ট টার্ম দিয়ে শেষ করে দিচ্ছি। লাস্ট একটা টার্ম আছে, এই যে আমরা যে নর্মাল ডিস্ট্রিবিউশনটা পড়ছি, এই নর্মাল ডিস্ট্রিবিউশনের যে শেপটা আছে, এই শেপের উপর ডিপেন্ড করে নর্মাল ডিস্ট্রিবিউশনটাকে তিনটা শেপে ডিভাইড করা হচ্ছে। এই যে তিনটা শেপে ডিভাইড করা হচ্ছে, যেই প্যারামিটারের বেসিসে ডিভাইড করা হচ্ছে সেই প্যারামিটারটাকে বলা হচ্ছে কার্টোসিস। সো কার্টোসিসের ডেফিনিশনটা কি? কার্টোসিস ইজ ডিফাইন্ড as the degree of pickedness of a distribution
of a distribution usually taken in relation to a normal distribution. পিকেডনেস মানে কি? মানে আমার নর্মাল ডিস্ট্রিবিউশনটা কতটুকু, হাইটটা কতটুকু হবে। যদি নর্মাল ডিস্ট্রিবিউশন হাইটটা এরকম খুব হাই হয়, অর্থাৎ পিকটা যদি খুব হাই হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে লেপ্টোকার্টিক ডিস্ট্রিবিউশন। আর আমাদের যে সিমেট্রিক্যাল যে কার্ভটা আছে, অর্থাৎ যেটা হাইটটা নর্মাল, সেটাকে আমরা বলছি মেসোকার্টিক ডিস্ট্রিবিউশন। আর যদি হাইটটা খুব কম হয়, অর্থাৎ পিকেডনেসটা যদি খুব কম হয়, অর্থাৎ আমার নর্মাল ডিস্ট্রিবিউশনের পিকটা যদি খুব ফ্ল্যাট হয়, অর্থাৎ এরকম যদি ফ্ল্যাট হয়, তাহলে সেটাকে আমরা বলছি প্ল্যাটিকার্টিক ডিস্ট্রিবিউশন। তাহলে কার্টোসিসটা কি? নর্মাল ডিস্ট্রিবিউশনের যে পিকেডনেস, অর্থাৎ নর্মাল ডিস্ট্রিবিউশনের পিকটা কিরকম হবে সেটার উপর ডিপেন্ড করে, যে প্যারামিটারটার উপর ডিপেন্ড করে এই পিকেডনেসটা মেজার করা হয়, সেটাকে আমরা বলছি কার্টোসিস। যদি বেশি খুব পিকটা খুব হাই হয়, তাহলে সেটাকে আমরা বলছি লেপ্টোকার্টিক ডিস্ট্রিবিউশন। আর আমাদের নর্মাল যে সিমেট্রিক্যাল কার্ভ আছে, সেটাকে আমরা বলছি কি মেসোকার্টিক ডিস্ট্রিবিউশন। এন্ড পিকটা যদি ফ্ল্যাট হয়, তাহলে এটাকে আমরা বলছি কি প্ল্যাটিকার্টিক ডিস্ট্রিবিউশন। তাহলে এই ছিল মোটামুটি আমাদের সিলেবাস। তো আগের দিন ট্রাইমিনের একটা ফর্মুলা বলেছিলাম, ওই যে Q1 Q3, এখান থেকে যে ট্রাইমিন কিভাবে বের করতে হয় মনে আছে কারো? আগের ম্যাথটাতে যদি, আগে যে ম্যাথটা দেখালাম বক্স এন্ড হুইস্কার প্লটের, এখানে যদি ট্রাইমিনটা বের করতে বলা হয়, তাহলে কিভাবে বের করবা? ট্রাইমিনের ফর্মুলাটা কি ছিল? সো ট্রাইমিন ইকুয়ালস টু, তোমরা এই ইনফরমেশনটা একটু মেকানিক্যাল কে জানিয়ে দিবে। ট্রাইমিন ট্রাইমিন কিভাবে বের করতে হয়, এটা কালকে মেকানিক্যালের সাথে আলোচনা করতে খেয়াল ছিল না। তো ট্রাইমিন ইকুয়ালস টু লোয়ার হিঞ্জ প্লাস 2 ইন্টু মিডিয়ান প্লাস আপার হিঞ্জ ডিভাইডেড বাই 4। তো এটা একটু মেকানিক্যালের সাথে একটু ইনফরমেশনটা শেয়ার করে দিবে সিআর, ঠিক আছে? হ্যালো ওকে স্যার। হ্যালো, ইয়েস স্যার, শোনা যাচ্ছে। তোমরা মেকানিক্যালের সাথে একটু ট্রাইমিন, যে বক্স এন্ড হুইস্কার প্লট ড্র করার পর কিভাবে ট্রাইমিন বের করতে হয়, এটা একটু শেয়ার করে দিবে। সো আমার লোয়ার হিঞ্জ মানে কি, ফার্স্ট কোয়ার্টাইল Q1 প্লাস 2 ইন্টু মিডিয়ান মানে কি Q2 প্লাস আপার হিঞ্জ কি ছিল Q3 ডিভাইডেড বাই 4। তো আগের ম্যাথে যদি ট্রাইমিন বের করতে বলা হতো, Q1 কত ছিল আমার 1.75 প্লাস 2 ইন্টু মিডিয়ান কত, মিডিয়ান কত ছিল জানি, মিডিয়ানটা কত ছিল
1.75 নাকি? স্যার 3.75 হ্যাঁ স্যার Q3 ছিল 3.75 না না, Q2 মিডিয়ান, Q2 স্যার Q2 ছিল 2.75 2.2.75 75 তো 2.75 প্লাস 3.75 ডিভাইডেড বাই 4, এটা কত আসে দেখো তো? তো 1.75 প্লাস 2 ইন্টু 2.75 করলে হয় 5.5 প্লাস 3.75 বাই 4, তাহলে 1.75 আর 3.75, 3 আর 4 1, তো 2.5 প্লাস 5.5 বাই 4, Sir, 2.75. তার মানে হচ্ছে কত? 2 আসার কথা তো, 8/4, 8/4, 4 দুগুণা 8, 2 আসে না? টু আসে নাকি কত আসে? না স্যার 2.75 আসছে স্যার এটা ক্যালকুলেট করলে 1.75 প্লাস 2 ইন্টু 2.75 প্লাস 3.75 ডিভাইডেড বাই 4, G, sir, 2.75 us. 1.75 প্লাস 2 ইন্টু 2.75, আচ্ছা তাহলে মনে হয় আমার ক্যালকুলেশনে হালকা একটু ভুল আছে, তাহলে কত আসে? 2.75 না? তো আমার ট্রাইমিন কত? 2.75। সো একটা পার্টিকুলার ডেটা সেট দিয়ে কি কি জিনিস আস্ক করতে হতে পারে, যে ডেটা সেটটাকে ফার্স্টে তোমার প্রথম কাজ হচ্ছে মানের অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে হবে। সাজানোর পরে ফার্স্ট কোয়ার্টাইল Q1 বের করবে, সেকেন্ড কোয়ার্টাইল Q2 বের করবে, সরি মিডিয়ান Q2 বের করবে, থার্ড কোয়ার্টাইল Q3 বের করবে, লোয়েস্ট ভ্যালু বের করবে, হাইয়েস্ট ভ্যালু বের করবে, রেঞ্জ বের করবে, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করবে, Q3 মাইনাস Q1 করে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করবে, এন্ড ট্রাইমিন এই ফর্মুলা দিয়ে, ট্রাইমিনের ফর্মুলা হচ্ছে Q1 প্লাস 2Q2 প্লাস Q3 ডিভাইডেড বাই 4, এই ফর্মুলা দিলে ট্রাইমিনের মানটা বের করবে। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমাদের সিলেবাস স্ট্যাটিস্টিক্স এর, চেষ্টা করেছি কভার করার জন্য। কতটুকু বুঝতে পেরেছো জানি না, যতটুকু ডেলিভার করার আমি চেষ্টা করেছি ডেলিভার করার। তাহলে আমরা একটু সামারাইজ করি পুরো কোর্সটা, প্রথম থেকে কি কি পড়লাম। ফার্স্টে আমরা পড়েছি ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স, ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্সে কি কি পড়েছি? সেট পড়েছি, ইন্টারসেকশন অফ সেট পড়েছি, ইউনিয়ন অফ সেট পড়েছি, ইন্ডিপেন্ডেন্স অফ টু ইভেন্টস পড়েছি, এগুলো পড়েছি। তারপর কি পড়েছি? কন্ডিশনাল প্রবাবিলিটি পড়েছি। তারপরে বেস থিওরেম, ফর কন্ডিশনাল প্রবাবিলিটি পড়েছি। তারপর আমরা র্যান্ডম ভেরিয়েবল পড়েছি। র্যান্ডম ভেরিয়েবল টু টাইপস এর হয় আমরা বলেছি, একটা হচ্ছে ডিসক্রিট, আর একটা ছিল কি কন্টিনিউয়াস। তারপর কি পড়েছি? প্রবলেমস অন discrete and continuous
র্যান্ডম ভেরিয়েবল, ডিসক্রিট এবং কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের উপর কিছু প্রবলেম করেছি। দেন নাম্বার 6 কি পড়েছি? নাম্বার 6 এ পড়েছি সেন্ট্রাল টেন্ডেন্সি এন্ড ডিসপারশন। এই চ্যাপ্টারটা পড়েছি। এই চ্যাপ্টারে অনেক কিছু পড়েছি, মিন পড়েছি, মোড পড়েছি, মিডিয়ান পড়েছি, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তারপর আজকে অনেক কিছু পড়ালাম, গত লাস্ট ক্লাসে অনেক কিছু পড়াইছি। এগুলো সবই সেন্ট্রাল টেন্ডেন্সি আন্ডারে পড়ে। পার্সেন্টাইল পড়াইছি, তারপরে ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল, মিডিয়ান, দেন পার্সেন্টাইল, এগুলো সবই সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টার আন্ডারে যাবে। সো এগুলো পড়ানো হয়েছে। তারপর কি পড়েছি? সো এটা ছিল পার্ট 1। পার্ট 1-এ আমরা এগুলো কভার করেছি। দেন পার্ট 2-তে আমরা কি কি কভার করছি? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের আন্ডারে আমরা দুই ধরনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখেছি। একটা ছিল ডিসক্রিটের জন্য, আর একটা ছিল কন্টিনিউয়াসের জন্য। তো ডিসক্রিটের মধ্যে কি কি দেখেছি? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, দেন কি জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, দেন দেখেছি পয়সন ডিস্ট্রিবিউশন। এন্ড কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের মধ্যে কি কি দেখেছি? গামা ডিস্ট্রিবিউশন, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, নরমাল ডিস্ট্রিবিউশন। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের একটা স্পেশাল প্রপার্টি ছিল, যেটা ছিল মেমোরিলেস প্রপার্টি, সেটা পড়ানো হয়েছে। তো এবং প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের ম্যাথও আমরা করেছি, নিউমেরিক্যাল প্রবলেম আমরা সলভ করেছি, ক্লাসেও সলভ করেছি, দেন আনোয়ারুল হক স্যারের পিডিএফ থেকেও ডিস্ট্রিবিউশনের ম্যাথগুলো সলভ করেছি। তারপরে তোমরা বাসায় করে যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে কন্টাক্ট করবে। সো আফটার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমরা কি পড়লাম? হাইপোথেসিস টেস্টিং। হাইপোথেসিস টেস্টিং এ দেখেছি দুই টাইপের এরর হয়, একটা হচ্ছে টাইপ 1 এরর, আর একটা হচ্ছে টাইপ 2 এরর। তো এই দুই ধরনের এরর কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা শিখেছি এবং এই রিলেটেড ম্যাথও করেছি। দেন নাম্বার 9 আমরা পড়েছি ওয়ান টেল টেস্ট এন্ড টু টেল টেস্ট। ওয়ান টেল টেস্টটা কি? যে আমার মিনের যে কোনো এক সাইডে যদি রিজেকশন রিজিয়নটা থাকে সেটাকে আমরা বলছি ওয়ান টেল টেস্ট, আর মিনের দুই সাইডে যদি রিজেকশন রিজিয়নটা থাকে সেটা ছিল টু টেল টেস্ট। সো এই রিলেটেড ম্যাথ আমরা করে এসেছি। তারপর কি পড়েছি? নাম্বার 10 গুডনেস অফ ফিট টেস্ট পড়েছি। তারপরে টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স করেছি এবং টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্সের উপর একটা অ্যাসাইনমেন্টও দেওয়া হয়েছে। তো গুডনেস অফ ফিট টেস্ট এন্ড টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স এই দুইটাই কি, কোন ডিস্ট্রিবিউশনের আন্ডারে পড়ে? কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন। সো কিভাবে করতে হয় ক্লাসে ডিটেইলসে পড়ানো হয়েছে, অ্যাসাইনমেন্টও দেওয়া হয়েছে। আশা করি তোমরা পারবে ইনশাআল্লাহ। তো এটা ছিল পার্ট 2। নাম্বার 6 থেকে 11 পর্যন্ত হচ্ছে পার্ট 2।
তো পার্ট 2 তে আমরা এই জিনিসগুলা কভার করছি। তারপরে কি পড়ানো হয়েছে? নাম্বার 12 এ পড়ানো হয়েছে রিগ্রেশন অ্যানালাইসিস। রিগ্রেশন অ্যানালাইসিসের মধ্যে কোন মেথডটা করানো হয়েছে? লিস্ট স্কোয়ারস মেথডটা করানো হয়েছে এবং এই রিলেটেড ম্যাথও করানো হয়েছে। দেন নাম্বার 13 কোয়ার্টাইলস, পার্সেন্টাইলস and percentile ranks. এগুলো পড়ানো হয়েছে। কোয়ার্টাইলস, পার্সেন্টাইলস, ডিসাইলস এগুলো পড়ানো হয়েছে। আর কি পড়ানো হয়েছে? একটা পার্টিকুলার ডেটা সেট থেকে কিভাবে বক্স এন্ড হুইস্কার প্লট ড্র করতে হয় সেটা শেখানো হয়েছে এবং লাস্টে আমার নরমাল ডিস্ট্রিবিউশনের শেপের উপর ডিপেন্ড করে আমরা আরেকটা নতুন টার্ম শিখেছি যেটাকে আমরা বলেছি কি কার্টোসিস। তো এই জিনিসগুলো পড়ানো হয়েছে। তো এগুলো হচ্ছে পার্ট 3। তো এটা ছিল আমাদের টোটাল সিলেবাস। এই জিনিসগুলো আমাদের ক্লাসে পড়ানো হয়েছে, কভার করা হয়েছে এবং লাস্টে আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম করেছি। নিউমেরিক্যাল প্রবলেমস ফ্রম পিডিএফ অফ হক্সার। হক্সারের পিডিএফ থেকে কিছু নিউমেরিক্যাল প্রবলেম দেখেছি। তো তোমরা ম্যাথগুলো ওই হক্সারের পিডিএফ থেকে ভালো মতো দেখবে। আর থিওরি যেগুলো পড়ানো হয়েছে থিওরিগুলো খুব ভালো মতো পড়বে। সো এটা ছিল মোটামুটি আমাদের সিলেবাস। সো পরীক্ষায় পার্ট এ হচ্ছে নিউমেরিক্যাল, আর পার্ট বি থাকবে স্ট্যাটিস্টিক্স, তো স্ট্যাটিস্টিক্সে 4 সেট থেকে 3 সেট আনসার করতে হবে। এই 3 সেটের মধ্যে প্রত্যেক সেটে হচ্ছে এবিসি করে থাকবে। এ নাম্বারে হয়তো একটা থিওরি থাকবে আর বি আর সি এ ম্যাথ থাকবে। থিওরিতে হয়তো 2.5 মার্কস থাকতে পারে আর ম্যাথে হয়তো 3.5 আর একটাতে হয়তো 4, এভাবে করে টোটাল প্রত্যেক সেটে 10 মার্কস থাকবে। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? স্যার প্রতি সেটে 30 মার্ক করে হবে, মানে প্রতি পার্টে 30 মার্ক করে হবে তাই না স্যার? হ্যাঁ স্যার প্রত্যেকটা পার্টে 30 মার্ক করে হবে না, 60 মার্কের যেহেতু এক্সাম? হ্যাঁ, প্রত্যেক পার্টে 30 মার্ক করে 60 মার্কস এর ইভালুয়েশন। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে পুরো কোর্স রিলেটেড? স্যার আমরা ম্যাথগুলা কি আনোয়ারুল হক স্যারের ওই নোট থেকে প্র্যাকটিস করব? হ্যাঁ, আনোয়ারুল হক স্যারের নোট থেকে প্র্যাকটিস করবে। তাছাড়া আমি যে পিডিএফটা দিছি ওখানে ক্লাসে যে ম্যাথগুলো করাইছি ওগুলো দেখবে। আচ্ছা স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা এখানে শেষ করে দিই। তাহলে আমরা
মিডের পরে এক সপ্তাহ মানে 7 উইকস এর মধ্যে 8 উইকস টাইম পাইছি আর কি। 8 উইকস টাইমের মধ্যে আমরা পুরো সিলেবাসটা কভার করার চেষ্টা করছি, যেটা খুবই টাফ একটা ব্যাপার। তাও আল্লাহর অশেষ রহমতে শেষ করা গেছে। এক্সট্রা ক্লাসগুলো না নিলে হয়তো শেষ করা যাইতো না। আর কারো কোনো কোশ্চেন নেই? আচ্ছা, রোল নাম্বার 1 2 Yes, sir. Roll number 1, yes, sir. রোল 2 ইয়েস স্যার। 3 Sir, 1 দিয়েছেন? Yes, sir. হ্যাঁ 1 দিয়েছি। 1 2 দেওয়া হয়েছে। 3 আছে? জি স্যার আসি। 4 5 স্যার হ্যাঁ কে 5 কে স্যার আসি স্যার। 6 7 8 Yes, sir. Sir, 7. 10 স্যার 30 স্যার রোল 10 এর স্যার নেট গেছে স্যার, ও আমাকে বলছে স্যার বলতে। 13 ইয়েস Sir, স্যার 7 দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। 14 স্যার 13 স্যার। 13 দেওয়া হয়েছে। 14 Sir, row 6, sir. roll 6 Yes, sir. 15 Yes, sir. 17 Sir, roll 15. হ্যাঁ দিয়েছি। 17 Yes, sir. 21 ইয়েস স্যার। 23 29 30 31 33 Yes, sir. 35 Yes, sir. 37 40 43 44 51 52 54 55 61 62 71 72 76 78 83 86 88 কি ব্যাপার, এরা কেউ নাই নাকি?